কি চলছিল? পলিটি। পলিটির ক্লাস চলছিল, কোথায় চলছিল? রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের মধ্যে আমাদের যে ধারাগুলো চলছিল, ভাগ 5, ভাগ 5-এ কী চলছিল? রাষ্ট্রপতি। ভাগ 5-এ কত থেকে কত পর্যন্ত আছে? না 52 থেকে 151 পর্যন্ত। আর্টিকেল 52 থেকে 151 পর্যন্ত। তো আমরা রাষ্ট্রপতি নিয়ে পড়ছিলাম। রাষ্ট্রপতির যে ট্রিক্সটা বলেছিলাম, সেই ট্রিক্সটা কি জানা আছে? পোকানি কোকা দুজো দশম। পোকানি কোকা দুজো দশম। পোকানি কোকা দুজো দশম। এখানে আর্টিকেল কত ছিল? 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61। আর্টিকেল ধারা 61 পর্যন্ত এখানে করানো হয়েছে। প ফর কি? রাষ্ট্রপতির পদ। কি বলেছিলাম? প ফর রাষ্ট্রপতির পদ। পোকানি কোকা দুজো দশম। প ফর কি বলেছিলাম? রাষ্ট্রপতির পদ। কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। রাষ্ট্রপতির পদ কোথা থেকে নিয়েছে? ক ফর কার্যপালিকা। সমস্ত কার্যপালিকার প্রধান কে হচ্ছে? রাষ্ট্রপতি। নি ফর কি? নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন সম্বন্ধে করানো হয়েছে সব কিছু। কো ফর কি? কোটা। রাষ্ট্রপতির কোটা কি বলেছিলাম? কোটার সূত্র মোট ভোট বাই প্রার্থী +1+1। কোটার সূত্র কি বলেছিলাম? না মোট ভোট। মোট ভোট মানে একটা কোটা থাকবেই বাই প্রার্থী +1+1। খুবই ইম্পর্টেন্ট কোটা। ক ফর কি? কো ফর কি? কোটা। পদ আর্টিকেল 52 হচ্ছে কি? রাষ্ট্রপতির পদ। কোথা থেকে? ব্রিটেন থেকে। 53 কি বলেছে? কার্যপালিকার প্রধান। নি পর কি? নির্বাচন। আর 54 আর্টিকেল 55 কি বলেছে? রাষ্ট্রপতির কোটা সম্বন্ধে বলা হয়েছে। আর্টিকেল 54 কি বলেছে? রাষ্ট্রপতির কোটা। লেখে নাও এগুলো। তারপর কি বলা হয়েছে? আর্টিকেল 56 রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? না 5 বছর। তো রাষ্ট্রপতির কার্যকাল 57 কি বলেছে? এগুলো এতটা ইম্পর্টেন্ট না। 57 কি বলেছে? ইম্পর্টেন্ট আছে। 57 একই ব্যক্তি দুবার রাষ্ট্রপতি হতে পারে। জ ফর কি? রাষ্ট্রপতির যোগ্যতা। 58 দ ফর কি? রাষ্ট্রপতির দশা। দেউলিয়া পাগল যদি হয়ে যায় তখন তাকে রাষ্ট্রপতি হিসাবে মানা যাবে না, ঠিক আছে? রাষ্ট্রপতি হওয়া যাবে না দেউলিয়া পাগল এগুলো হলে। দফর কি? না দশা। রাষ্ট্রপতির একটা নির্দিষ্ট দশা চাই। তারপরে সফর কি? শপথ গ্রহণ। শপথ গ্রহণ করতে হবে কার কাছে করে? রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করায় কে? এখানে আর্টিকেল নাম্বার কত? 60। আর্টিকেল নাম্বার 60। 60 কি? না শপথ গ্রহণ। রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করায় কে? না রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ পাঠ করায় কে? না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করায় কি? আর্টিকেল নাম্বার 60 কি বলেছে? রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া।
চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর্টিকেল নাম্বার 61-তে কি বলা আছে না মহাবিয়োগ। আর্টিকেল নাম্বার 61 সব থেকে ইম্পর্টেন্ট আছে এখানে কি মহাবিয়োগ। মহাবিয়োগ ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট মহাবিয়োগ। আর্টিকেল নাম্বার 61 কি বলা আছে না মহাবিয়োগ। মহাবিয়োগ ইমপিচমেন্ট। রাষ্ট্রপতিকে হাঁটানো এমনি নর্মাল পাবলিকের মতো না। রাষ্ট্রপতি হচ্ছে একটা সাংবিধানিক খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ পদ, এবং এই পদ থেকে হাঁটিয়ে দেওয়াটা এত সোজা না, মানে এটা প্রচুর মানে ক্রিটিক্যাল আছে। মহাবিয়োগ এত ইজিলি সহজেই মহাবিয়োগ করা যায় না। যদি কেউ চেষ্টা করে তো চেষ্টা করার পর মহাবিয়োগ করলে তো করতে হলে কি করতে হবে না মহাবিয়োগ করার জন্য এখানে কারা রাষ্ট্রপতিকে মহাবিয়োগ করার জন্য অংশগ্রহণ করবে না সংসদ। কে করবে না সংসদ। মহাবিয়োগ সংসদ করবে। কেন করা যায়? যদি দেখা যায় রাষ্ট্রপতি বিদেশির প্রভাবে পড়ে গেছে, রাষ্ট্রপতি বিদেশির প্রভাব যদি প্রভাবিত হয়। মহাবিয়োগ করার কারণ এক নাম্বার, মহাবিয়োগ করার কারণ কি? এক নাম্বার, রাষ্ট্রপতি যদি বিদেশি প্রভাবে যদি প্রভাবিত হয়, রাষ্ট্রপতি বিদেশি প্রভাবে প্রভাবিত হলে রাষ্ট্রপতি বিদেশি কোনো বিদেশের অন্য কোনো দেশ, ভারত ছাড়া অন্য কোনো দেশের প্রভাবে যদি রাষ্ট্রপতি চলে আসে, তার কথা শুনে তাদের মধ্যে সেরকম যদি কোনো কিছু ড্রিল হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে না রাষ্ট্রপতির বিরুদ্ধে মহাবিয়োগ আনা হবে। এটা রাষ্ট্রপতির বিরুদ্ধে একটা আরোপ রেডি করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা আমরা সংসদ কি করে তার বিরুদ্ধে একটা আরোপ জোগাড় করছে। তো এক নাম্বার কি বিদেশি প্রভাবে যদি চলে আসে, তারপরে দু নাম্বার কি রাষ্ট্রপতিকে মনোনীত করেছে কিনা মন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, তারপরে কোথায় বিধানসভার সদস্য, এরা করেছে। এরপরে যদি ভারতবর্ষ চালনা করছে মন্ত্রিমণ্ডলের দ্বারা চলছে, যে মন্ত্রিমণ্ডল আছে টোটাল, যে বিভিন্ন মিনিস্টার আছে, এডুকেশন মিনিস্টার, হেলথ মিনিস্টার, তো এরকম অনেক গ্রাম উন্নয়ন মিনিস্টার, এরকম গৃহ মিনিস্টার, হোম মিনিস্টার ডিপার্টমেন্ট, প্রাইম মিনিস্টার ডিপার্টমেন্ট, এরকম পুরো মন্ত্রিমণ্ডলের দ্বারা এক একটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে চলছে। তো এই মন্ত্রিমণ্ডলের কথা যদি না শুনে, তখন সেই ক্ষেত্রে মহাবিয়োগ আসতে পারে। মন্ত্রিমণ্ডলের কথা না শুনে চললে, মন্ত্রিমণ্ডলের কথা না শুনলে, মন্ত্রিমণ্ডলের কথা যদি না শোনে। তৃতীয় নাম্বার কি, আমাদের যে সংবিধান আছে, ভারতীয় সংবিধানকে যদি উল্লঙ্ঘন করে, ভারতীয় সংবিধানকে উল্লঙ্ঘন করলে, সংবিধানকে উল্লঙ্ঘন করলে, সংবিধানকে উল্লঙ্ঘন করলে, সংবিধানকে যদি না মানে রাষ্ট্রপতি, সংবিধান বিরোধী যদি কাজ করতে থাকে, তখন সেই ক্ষেত্রে কি হয় না রাষ্ট্রপতিকে মহাবিয়োগ, রাষ্ট্রপতির মহাবিয়োগ বলতে ইমপিচমেন্ট বলতে রাষ্ট্রপতিকে হাঁটানোর প্রক্রিয়া। যে ভারতের রাষ্ট্রপতি আছে, সব থেকে উচ্চতম পদ হচ্ছে কি রাষ্ট্রপতির পদ ভারতবর্ষের মধ্যে। সেই রাষ্ট্রপতিকে ওই জায়গা থেকে যদি হাঁটিয়ে দেওয়া হয়, তাহলে হাঁটিয়ে দিতে হলে কি করতে হবে না সংবিধানকে যদি উল্লঙ্ঘন, রাষ্ট্রপতি যদি কোনো বিদেশি ব্যক্তির প্রভাবে চলে আসে, রাষ্ট্রপতি যদি সংবিধান বিরোধী কাজ করে, রাষ্ট্রপতি যদি মন্ত্রিমণ্ডলের, আমাদের দেশের মন্ত্রিমণ্ডলের কথা যদি না শুনে, সেই ক্ষেত্রে আমাদের কি হয় না রাষ্ট্রপতির ক্ষেত্রে সমস্ত বিল
মানে সাইন করার ক্ষমতা কার হাতে থেকে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ডাইরেক্টলি কিছু করবে না, কিন্তু সমস্ত ডেভেলপমেন্টের কাজও সে দীর্ঘদিন ফাইলকে ফেলে রাখবে, সাইন না করলে বিল পাস হবে না। তো রাষ্ট্রপতিকে মানে অ্যাকচুয়ালি মহাভিয়োগে অংশগ্রহণ করে কারা? রাষ্ট্রপতিকে নির্বাচন এগুলো লেখা হয়ে গেছে, তো এটা মুছে দিচ্ছে। সংসদ, এখানে রাষ্ট্রপতিকে মহাভিয়োগে, যেমন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে কে? না লোকসভা, রাজ্যসভা আর কে? বিধানসভা। এখানে রাজ্যসভা এবং বিধানসভার যেমন বিধান পরিষদ অংশগ্রহণ করে না, বিধান পরিষদ অংশগ্রহণ করে না রাষ্ট্রপতি নির্বাচনে। আর কি কারা অংশগ্রহণ করে? যেমন যে কেন্দ্রশাসিত রাজ্যগুলো যারা মানে জনসংখ্যার ভিত্তিতে বিধানসভা গঠন করে নিচ্ছে তারা অংশগ্রহণ করে। তাহলে এখানে আমাদের বিধানসভা, রাজ্যসভা, লোকসভা 2 জন অ্যাংলো ইন্ডিয়ান আর 12 জন মনোনীত সদস্য অংশগ্রহণ করে না। 2 জন অ্যাংলো ইন্ডিয়ান আর 12 জন মনোনীত সদস্য অংশগ্রহণ করে না। কিন্তু রাষ্ট্রপতিকে হাঁটানোর জন্য, রাষ্ট্রপতি যখন মহাভিয়োগ করা হয় তখন এই বিধানসভা অংশগ্রহণ করতে পারবে না। রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভা অংশগ্রহণ করে, কিন্তু রাষ্ট্রপতিকে হাঁটানোর সময় বিধানসভা অংশগ্রহণ করতে পারবে না, বিধানসভা অংশগ্রহণ করে না। শুধুমাত্র কে করে? সংসদের 2টো কক্ষ আছে, একটা লোকসভা আর একটা রাজ্যসভা, তো এই লোকসভা এবং রাজ্যসভার যেমন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না 2 জন অ্যাংলো ইন্ডিয়ান এবং 12 জন রাষ্ট্রপতি মনোনীত সদস্য, কিন্তু রাষ্ট্রপতিকে হাঁটানোর সময় 2 জন অ্যাংলো ইন্ডিয়ান এবং 12 জন মনোনীত সদস্য অংশগ্রহণ করতে পারবে। 2 জন অ্যাংলো ইন্ডিয়ান এবং 12 জন মনোনীত সদস্য হাঁটানোর সময় রাষ্ট্রপতিকে অংশগ্রহণ করতে পারবে মহাভিয়োগের সময়। তো এই রাষ্ট্রপতিকে যদি মহাভিয়োগ করা হয় তাহলে কি করতে হবে? প্রথমে একটা মানে সংসদের একটা সভাতে, লোকসভা কিংবা রাজ্যসভা দুটোর মধ্যে একটা যে কোনো সভাতে কি করতে হবে না শুরু করতে হবে, মানে স্টার্ট করতে হবে। স্টার্ট কি করতে হবে? প্রস্তাব দিতে হবে কি রাষ্ট্রপতির মহাভিয়োগের জন্য, যে শুরু করার জন্য ফার্স্ট কি করতে হবে? 1/4 টোটাল যে সাংসদ আছে, মোট সাংসদের 1/4 মানে 25% সাংসদকে যে কোনো একটা সংসদ শুরু করতে পারে। মানে শুরু করতে হবে কি রাষ্ট্রপতির মহাভিয়োগের জন্য শুরু করতে হবে লোকসভা কিংবা রাজ্যসভা, দুটোর একটা যেটাতেই শুরু করবে, মানে দুটো সভাতেই বিল পাস করতে, যে কোনো একটাতে শুরু করে। ধরো লোকসভায় যারা সাংসদ আছে সেই সাংসদরা কি করবে না সেখানে 1/4 সাংসদ, টোটাল যে সাংসদ আছে সেই সাংসদের 1/4 মানে 25% সাংসদ, আমাদের 25% সাংসদ। যদি 100 জন সাংসদ হয় 100 জনের মধ্যে 25 জন সাংসদ। আমাদের টোটাল লোকসভায় সাংসদের সংখ্যা কত? বলো। টোটাল লোকসভায় যে সাংসদ আছে যেমন 543টা, 542টাতে কি হয় মানে ভোট হয়, আর বাকি 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, তাহলে 543টা টোটাল লোকসভার সাংসদ। এই 543-এর 25% সাংসদকে এখানে প্রস্তাব নিয়ে আসতে হবে। সেই প্রস্তাব নিয়ে এসে কী করতে হবে না রাষ্ট্রপতিকে হাঁটানোর প্রক্রিয়া ফার্স্ট স্টার্ট করে দিল, রাষ্ট্রপতিকে হাঁটানোর প্রক্রিয়া প্রথম শুরু করে দিল। এরপরে কি হবে না রাষ্ট্রপতিকে হাঁটানোর প্রক্রিয়া যখনই সেই বিলটা নিয়ে এলো, পাস করলো, শুরু করলো, স্টার্টিং করার পর এরপরে লোকসভা কিংবা রাজ্যসভা, লোকসভাতে এরপরে একটা বিল হিসাবে পেশ করা হবে, সেটাকে বিল হিসাবে পেশ করা হবে এবং সেই বিলটা 2/3 মেজরিটিতে, 2/3 2/3 মেজরিটিতে সেটাকে 2/3 মেজরিটিতে পাস করতে হবে। এটা শুরু করবে কত 25% আর পাস করবে কত 2/3
পাস করতে হবে। 2/3 মেজরিটিতে মানে অ্যাপ্রক্সিমেট 66%, 66% সাংসদকে পাস করতে হবে। লোকসভার 66% সাংসদকে কী করতে হবে? বিলটাকে মেজরিটিতে পাস করতে হবে। 66% মেজরিটিতে পাস করতে হবে 2/3, মানে টোটাল যে আমাদের যে 66% সাংসদ, টোটাল যে সাংসদ আছে তার 66% সাংসদের মধ্যে আমাদের ধরো টোটাল 100 জন সাংসদ হলো, তার 66 জন। তাহলে এখানে টোটাল কতজন এখন বর্তমানে? 543 জন লোকসভার সাংসদ, 543 জন, মানে প্রায় 66% বলতে অ্যাপ্রক্সিমেট 300 জন সাংসদ। আমাদের বর্তমান যে সরকার চলছে নরেন্দ্র মোদীর, এখন বর্তমানে কত? 240, 300 নেই। তাহলে এই 240 সাংসদ আছে, তাহলে আরও অন্য দল থেকে নিতে হবে, নিয়ে তারপরে সেখানে 2/3 মেজরিটিতে লোকসভায় পাস করতে হবে। তাহলে লোকসভায় 2/3 মেজরিটিতে পাস করে গেল, লোকসভায় 2/3 মেজরিটিতে পাস করে গেল। পাস করার পর সেই বিলটা কোথায় যাবে ফাইনাল করার জন্য? রাজ্যসভাতে। রাজ্যসভায় যখন যাবে মিডিলে কতদিন গ্যাপ থাকে? 14 দিন। মিডিলে 14 দিন গ্যাপ থাকবে। এই 14 দিন গ্যাপের মধ্যে রাষ্ট্রপতি নিজে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনে যে পরে প্রমাণ করবে যে আমি কোনো বিদেশি ব্যক্তির প্রভাবে প্রভাবিত হইনি, আমি কোনো রকম দেশবিরোধী কাজ করিনি, আমি সংবিধান উল্লঙ্ঘন করিনি, সমস্ত কিছু। রাষ্ট্রপতি তো আর কোনো সাধারণ পাবলিক না, ওর প্রত্যেকটা মানে রুটিন, কোথায় যাবে, কি করবে, কখন কি খাবার খাবে, কোথা থেকে কি করবে না করবে, প্রত্যেকটা মানে একটা রুটিন মাফিক সমস্ত কিছু স্ক্রিপ্ট আগে থেকেই রেডি করা থাকে। সেই রেডি করা স্ক্রিপ্টগুলো কি করে না রাষ্ট্রপতি সেই অনুযায়ী কাজ করে, সেই তথ্য প্রমাণ জড়ো করে যদি রাষ্ট্রপতি তারিখে করে দেয়, তাহলে রাজ্যসভায় বিলটা আর যাবেই না, তার আগেই সেটাকে ক্যান্সেল করে দেবে। আর যদি রাষ্ট্রপতি সেটা প্রমাণ না করতে পারে, তাহলে কি করবে না সেই বিলটা রাজ্যসভায় আবার চলে যাবে। এখানে 2/3 মেজরিটিতে পাস হয়েছে, তারপরে রাজ্যসভাতে আবার যে কি 2/3 মেজরিটিতে পাস করতে হবে, 66%, 2/3 মেজরিটিতে পাস করতে হবে। তাহলে রাষ্ট্রপতিকে হাঁটাতে গেলে কি করতে হবে? মহাভিযোগের জন্য প্রথমে শুরু করতে হবে যে কোনো একটা সভাতে, হয় লোকসভা কিংবা রাজ্যসভা, যে কোনো একটা সনদে শুরু করলেই হবে। লোকসভা কিংবা রাজ্যসভা সংসদের যে কোনো একটা কক্ষে শুরু করতে হবে। 25% সাংসদকে দিয়ে সেটাকে শুরু করতে হবে, এবং শুরু করার পর সেই সংসদে কি করতে হবে না সেই সংসদে লোকসভা কিংবা রাজ্যসভার মধ্যে যে কোনো একটা সংসদে, সেই সংসদে 66% 2/3 মেজরিটিতে সেই সংসদে বিলটাকে পাস করাতে হবে। পাস করার পর সেটা 14 দিন অন্তর আরেকটা সংসদে যাবে। 14 দিন অন্তর যাওয়ার পর সেটা সেখানে রাজ্যসভায় এরপরে গেল। সেই 14 দিনের মধ্যে রাষ্ট্রপতি যদি নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে আর সেটা পরের সংসদে যাবে না। যদি না পারে, তখন রাজ্যসভাতেও আবার 2/3 মেজরিটিতে পাস করতে হবে, 2/3 মেজরিটিতে পাস করতে হবে। তাহলে এরপর কি এখানে যেমন নর্মাল যদি কোনো বিল পাস হয় সংসদে, আমাদের কি যখনই কোনো বিল পাস হয়, আইন যখন তৈরি হয়, তো বিল পাসের সময় কি হয় না উপস্থিত সাংসদের উপর ডিপেন্ড করে সেই বিলটা পাস করানো হয়। যে প্রেজেন্ট সাংসদ কতজন আছে তার উপর ডিপেন্ড করে বিলকে পাস করানো হয়। যে আজ বর্তমানে সংসদে কতজন উপস্থিত আছে তার উপর ডিপেন্ড করে ছোটোখাটো বিল যা কিছু আছে সব পাস করে দেওয়া হয় প্রেজেন্ট সাংসদের উপর ডিপেন্ড করে। কিন্তু রাষ্ট্রপতি একটা যেহেতু সাংবিধানিক মানে প্রধান, সেই রকম একটা বিরাট বড় পোস্ট, সেই কারণে একে হাঁটানোর জন্য টোটাল সাংসদের উপর ডিপেন্ড করবে। সব প্রেজেন্ট থাক না থাক এসব দেখার কোনো দরকার নেই। নির্বাচন কমিশন কি করবে না টোটাল সাংসদের 66% ভোট এখানে রাষ্ট্রপতিকে হাঁটানোর জন্য। অন্য কোনো বিল কি প্রেজেন্ট সাংসদের উপর ডিপেন্ড করে, কিন্তু রাষ্ট্রপতিকে হাঁটানোর জন্য টোটাল সাংসদের প্রয়োজন হবে, মোট সাংসদ। তাহলে কি মোট একটা কি প্রথমে কি করতে হবে শুরু করতে হবে মহাভিযোগ শুরু করার জন্য 25% সাংসদের প্রয়োজন যে কোনো একটা কক্ষের। সংসদের উচ্চকক্ষ হোক আর নিম্নকক্ষ, যে কোনো একটি কক্ষের যে কোনো একটি কক্ষের 1/4 অংশ
মোট সংসদের যে কোনো একটি কক্ষের মোট সাংসদদের একের চার যে কোনো একটি কক্ষের মোট সাংসদদের একের চার মোট সাংসদদের একের চার সাংসদ দিয়ে মহাবিয়োগ শুরু করতে হবে। মহাবিয়োগ রাষ্ট্রপতির মহাবিয়োগ সংসদ দিয়ে রাষ্ট্রপতির মহাবিয়োগ শুরু করতে হবে। সংসদ দিয়ে রাষ্ট্রপতির মহাবিয়োগ শুরু করতে হবে। যে কোনো হয় যে কোনো একটা সংসদ, উচ্চকক্ষ হোক আর নিম্নকক্ষ, লোকসভা হোক কিংবা রাজ্যসভা হোক, যে কোনো একটাতে প্রথম শুরু করলেই হলো, শুরু করতে হবে। তারপরে কি করতে হবে না, আলাদা আলাদাভাবে দুটো কক্ষতেই লোকসভা, এখানে লোকসভা এবং রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভা দুটি কক্ষতেই মোট সাংসদের দুটি কক্ষতেই মোট সাংসদের আলাদা আলাদা মোট সংসদ লোকসভা এবং রাজ্যসভায় দুটো কক্ষতেই আলাদা আলাদা 2/3 মেজরিটিতে পাস করতে হবে। 2/3 মেজরিটিতে পাস করতে হবে। 2/3 মেজরিটি দুটি কক্ষতে, লোকসভাতেও 2/3 মেজরিটিতে 66%। মোট সাংসদের এখানে কোনো রকম প্রেজেন্ট সাংসদের কথা বলা হচ্ছে না, রাষ্ট্রপতিকে হাঁটাতে গেলে মোট সাংসদের 2/3 মেজরিটিতে, মানে প্রায় 300 সাংসদের প্রয়োজন এখানেও। আবার ওখানেও 2/3, মানে টোটাল যে সাংসদ আছে সেই সাংসদের 2/3 মেজরিটিতে পাস করাতে হবে। ওখানেও 233 জন রাজ্যসভার সদস্য আছে ভারতবর্ষে, মানে এই 233-এর 2/3 66% সাংসদ। প্রায় 140, 145, 48 জনের মতো, 148, 49 মতো সাংসদকে দিয়ে পাস করাতে হবে। 148 কিংবা 49 জন সাংসদকে দিয়ে পাস করাতে হবে। তো টোটাল তারও শরীর খারাপ, কারো অসুস্থ আছে কি না ও কিছু দেখবে না নির্বাচন কমিশন, ওগুলো টোটাল সাংসদকে নেওয়াও, পাস করাও, টোটাল সাংসদকে দিয়ে পাস করাতে হবে। তারপর রাষ্ট্রপতিকে হাঁটানো যাবে, রাষ্ট্রপতির মহাবিয়োগ করা যাবে। লেখে নাও এগুলো, খুবই ইম্পর্টেন্ট পার্ট। এই জায়গাটা কোশ্চেন আসে অনেক সময় পরীক্ষায়, মানে টাফ করে কোশ্চেন কখন, যে রাষ্ট্রপতিকে যে হাঁটানোর প্রক্রিয়া 2/3 মেজরিটিতে লোকসভা এবং রাজ্যসভায় পাস করা হয়, এটা মোট সাংসদের না টোটাল সাংসদের 2/3 না প্রেজেন্ট সাংসদের 2/3? এখানে লিখতে হবে মোট সাংসদের, কিন্তু অন্যান্য ক্ষেত্রে প্রেজেন্ট সাংসদের হয়ে যায়। ছোটোখাটো বিল সেগুলো কী হয়, প্রেজেন্ট সাংসদের ক্ষেত্রে হয়ে যায়। লেখে নাও। হয়ে গেছে লেখা। তাহলে মহাবিয়োগ বোঝা গেল।
আর্টিকেল নাম্বার 62। আর্টিকেল নাম্বার কত? 62। আর্টিকেল নাম্বার 62তে বলা হয়েছে কি, রাষ্ট্রপতির যদি পদ খালি হয়ে যায়, রাষ্ট্রপতি মহাভিয়োগ হলো, এটা ঠিক আছে, রাষ্ট্রপতির যদি পদ কোনো কারণবশত খালি যায়, রাষ্ট্রপতির কার্যকাল মেয়াদকাল কত বছর? না 5 বছর। সম্পূর্ণ মেয়াদকাল কত বছর? 5 বছর। এই 5 বছরের পরে রাষ্ট্রপতির কার্যকাল শেষ হয়ে গেল, কিন্তু নির্বাচন কমিশন কি করে? যেমন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করে না, ঠিক 6 মাস আগে রাষ্ট্রপতির ভোটকে করিয়ে রাষ্ট্রপতিকে রেডি রাখে, তারপর 6 মাস আগে থেকে রাষ্ট্রপতির ভোট প্রক্রিয়া শুরু করে দেয়। কিন্তু এই 6 মাস আগে থেকে রাষ্ট্রপতির ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পরেও যদি কমপ্লিট না হয়, ধরো ড্র হয়ে গেল কোনো ক্ষেত্রে, আবার পুনরায় রাষ্ট্রপতি নির্বাচন করতে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তখন রাষ্ট্রপতি কে থাকবে? সেই জায়গায় তার পূর্ণ মেয়াদ পেরিয়ে গেছে, তখন যে পুরনো রাষ্ট্রপতি ছিল তাকে এক্সটেনশন করে, মানে আরও 6 মাস এক্সটেনশন করা হয়, যাতে সেই টাইমটাতে আরও পুনরায় নির্বাচন করে পুনর্নির্বাচিত করে নতুন রাষ্ট্রপতিকে রাখা হয়। তো রাষ্ট্রপতির পদ খালি যদি হয় তখন কে থাকবে? রাষ্ট্রপতির পদ খালি হলে, রাষ্ট্রপতির পদ খালি হলে, রাষ্ট্রপতির পদ যদি খালি হয়েছে কী হবে? রাষ্ট্রপতির পদ খালি হওয়ার কারণ কি? 1 নাম্বার কি, পূর্ণ যে মেয়াদ কার্যকাল সেটা সমাপ্তি যদি ঘটে যায়, কার্যকালের যদি সমাপ্তি ঘটে, কার্যকালের শেষ, সমাপ্তি, কার্যকালের সমাপ্তি ঘটলে। দ্বিতীয়ত কি, পদত্যাগ, রাষ্ট্রপতি নিজে যদি পদত্যাগ করে, পদত্যাগ করলে। 3 নাম্বার কি, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে, 3 নাম্বার যদি রাষ্ট্রপতির মৃত্যু ঘটে যায়, মৃত্যু ঘটলে। 4 নাম্বার কি, মহাভিয়োগ, ইমপিচমেন্ট, মহাভিয়োগ করলে। 4 নাম্বার কি না, মহাভিয়োগ করলে। আর একটা হবে কি 5 নাম্বার, রাষ্ট্রপতির নির্বাচন যদি অবৈধ হয়, নির্বাচন অবৈধ ঘোষণা হলে। নির্বাচন যদি অবৈধ ঘোষণা হয় সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি, তাহলে কার্যকালের রাষ্ট্রপতির যদি পূর্ণ মেয়াদ শেষ হয়ে যায়, রাষ্ট্রপতি যদি কোনো কারণে নিজে পদত্যাগ করে, তখন রাষ্ট্রপতির পদ খালি হয়ে যায়। রাষ্ট্রপতি যিনি আছে, মৃত্যু আকস্মিক ঘটতেই পারে, রাষ্ট্রপতির যদি থাকাকালীন যদি রাষ্ট্রপতির মৃত্যু ঘটে তখন পদ খালি হয়। রাষ্ট্রপতির যদি মহাভিয়োগ হয় তখন রাষ্ট্রপতির পদ খালি হয়। আর কি, রাষ্ট্রপতিরকে ভোট নির্বাচন যদি রাষ্ট্রপতি, কোনো একজন ব্যক্তি সে জাল ডকুমেন্টস দিয়ে রাষ্ট্রপতি হয়ে গেছে, ধরো সে জাল ডকুমেন্টস দিয়ে কোনো জায়গায় কোনো কিছু আছে, সে ডকুমেন্টস চেঞ্জ করে সে এমন তথ্য দিয়েছে, রাষ্ট্রপতি পদে দাঁড়িয়ে নির্বাচনে জিতে রাষ্ট্রপতি হয়ে গেছে। পরবর্তীকালে যদি ধরা পড়ে যায় যে এর এই কোয়ালিফিকেশান নেই রাষ্ট্রপতির, এই জায়গায় এই কোয়ালিফিকেশান নেই, রাষ্ট্রপতি হওয়ার নেই, তখন রাষ্ট্রপতির নির্বাচন অবৈধ বলে নির্বাচন কমিশন ঘোষণা করে দেবে, নির্বাচন কমিশন ঘোষণা করে দেয় অবৈধ বলে, তখন সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির পদ খালি হয়ে যায়। তো এই সব ক্ষেত্রে কার্যকালের সমাপ্তি যদি হয় তখন রাষ্ট্রপতির দায়িত্ব, রাষ্ট্রপতির পদ খালি, রাষ্ট্রপতি মরে গেল মানে পদ খালি হয়ে গেল, মানে কাজটা তো দেশের উন্নয়নের কাজের জন্য তো গুরুত্বপূর্ণ পদ, তো ওটাকে একদিনের জন্যও বন্ধ রাখা চলবে না, এক মুহূর্তের জন্য। তো নর্মালি কি রাষ্ট্রপতির প্রচুর কাজ থাকে, তো সমস্ত কিছু কাজ থাকলে যে রাষ্ট্রপতি যদি থাকে, এত কাজ থাকে যে রাষ্ট্রপতির কত সাইন করতে হয়, যত উচ্চ পোস্টে যাবে দেখবে তত দায়িত্ব বেশি, তার মধ্যে তত বেশি দায়িত্ব পড়তে থাকবে, যত উঁচু পোস্টে যাবে তত দায়িত্ব বেশি পড়তে হবে, তার প্রেশার বেশি থাকবে। এত প্রেশার থাকবে না, রাষ্ট্রপতি পদ সামলানো এরকম না। সেই জন্য কি, এই যে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করা হয়,
যেমন আইএস, সিভিল সার্ভিস এক্সামের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস, এরকম হাই পোস্টের যে এক্সামগুলো আছে, আইপিএস, এই র্যাঙ্কের যে এক্সামগুলো আছে, তো প্রচুর সাবজেক্টে অনেকভাবে পড়াশোনা করা হয়। মানে কি, এই পড়াশোনা করছে তার ব্রেনে যে প্রেসার নেওয়ার ক্ষমতা তৈরি হচ্ছে, এটা প্রেসার নেওয়া, যেই প্রেসার নিতে পারবে সেই এসো এই জায়গায় কাজ করতে, নচেত এসো না। সে কারণে আগে থেকেই তাকে প্রেসার সহ্য করার লিমিট তাকে করে নিতে হবে, তারপরে সে এই জায়গায় আসতে পারবে। সেই জন্য কি রাষ্ট্রপতিরও প্রচুর প্রেসার থাকে, তো সেই জন্য অনেক কাজ থাকে, না হলে ডেভেলপমেন্টের কাজ অনেক জায়গায় বন্ধ হয়ে যাবে, এগিয়ে যাবে অন্য দেশের কাজ। তো সেই জন্য রাষ্ট্রপতির পদ কোনো মতেই খালি রাখা যাবে না, সেই জন্য খালি রাখা যাবে না। তাহলে কার্যকালের যদি সমাপ্তি ঘটে তখন কি, তখন সেই রাষ্ট্রপতি যে আগে রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্রপতির এখানে লিখে রাখো, আগে যে রাষ্ট্রপতি ছিল সেই রাষ্ট্রপতিকে কি করা হয়, পুনরায় সেই রাষ্ট্রপতিকে আরও 6 মাস এক্সটেনশন করা হয়, যাতে অনুরোধ করা হয়, রিকোয়েস্ট করা হয় রাষ্ট্রপতিকে, যাতে আরও 6 মাস, যতদিন না পর্যন্ত নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত যাতে ওই রাষ্ট্রপতি চালিয়ে দেয়। কিন্তু বর্তমানে একবারও পর্যন্ত আমাদের দেশে হয়নি এই ঘটনা, যে কার্যকালের মেয়াদের পরে রাষ্ট্রপতির ভোট কমপ্লিট হয়নি, এরকম ঘটনা ঘটেনি। যে ঘটতেও পারে, মানে যে কার্যকালের সমাপ্তি শেষ হয়ে গেল, যে নির্বাচন কমিশন আমাদের এখনও পর্যন্ত ভোট করে তার আগের পরবর্তী রাষ্ট্রপতি রেডি করতে পারেনি, এরকম ঘটনা ঘটেনি এখনও পর্যন্ত। কিন্তু যদি ড্র হয়ে যায় কোনো কারণবশত, সেই ভোট যদি পোস্টপন্ড হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হয় না, পুনরায় আবার নির্বাচন করতে হলে সেই ক্ষেত্রে দেরি হয়ে যায়। তাহলে 6 মাসের মধ্যে পরে হয়ে যাবে, তখন 6 মাস আগের রাষ্ট্রপতিকে রিকোয়েস্ট করা হয় যাতে এই কার্যটা চালানো হয়, শুধুমাত্র আগের রাষ্ট্রপতিকে। আর বাকি সব এর আগের রাষ্ট্রপতিকে অনুরোধ করা হয়। যে এর আগে কার্যকাল সামলেছে, মানে আগের যে রাষ্ট্রপতি থাকে সে, মানে যে কার্যকাল যা শেষ হয়ে যাচ্ছে সেই রাষ্ট্রপতিকেই করা হয়। যদি সমাপ্তির আগে যদি শেষ হয়ে যায়, পদত্যাগ করলে, মৃত্যু হলে, মহাবিয়োগ করলে, এই ক্ষেত্রে কে আসবে? পদত্যাগ করলে, মৃত্যু হলে, মহাবিয়োগ করলে রাষ্ট্রপতির জায়গায় কে আসবে? এখানে উপরাষ্ট্রপতি তখন রাষ্ট্রপতির পদ সামালবে। উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ সামাল, রাষ্ট্রপতির দায়িত্ব নেবে। উপরাষ্ট্রপতি কি করবে না, রাষ্ট্রপতির যে সমস্ত কার্যকে কমপ্লিট করবে, উপরাষ্ট্রপতি যে ভাইস প্রেসিডেন্ট থাকে, সে উপরাষ্ট্রপতি কি রাষ্ট্রপতির পদ মানে দায়িত্ব নেবে। এখানে নির্বাচনের আগে নির্বাচন যদি অবৈধ ঘোষণা হয়, সেই ক্ষেত্রে ধরো নির্বাচন অবৈধ ঘোষণা হয়ে গেল, অরিজিনালি সে রাষ্ট্রপতি অবৈধ যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচন অবৈধ হয়ে গেল, কিন্তু সেই রাষ্ট্রপতি থাকাকালীন যে কাজগুলো করবে, সমস্ত ধরনের যে সাইন করবে, সাইন রাষ্ট্রপতি নিজে থেকে করে কি, যা কিছু স্ক্রিপ্ট রেডি করে দেয়, রাষ্ট্রপতি কেবলমাত্র সেখানে সাইন করে। ও নিজের ইচ্ছাতে রাষ্ট্রপতি কোনো কাজ করে কি, নিজের ইচ্ছাতে রাষ্ট্রপতি কাজ করে না, ওখানে সমস্ত কিছু করে দেয়, রেডি করে দেয়, সেই ডকুমেন্টসে শরীফ সাইন করে রাষ্ট্রপতি। শুধুমাত্র পকেট ভোট বলে কি রাষ্ট্রপতি শুধুমাত্র এখন ফাইল সাইন করব না। রাষ্ট্রপতির মহাভিয়োগ নিয়ে এসেছে কোনো রাজ্যের সরকার, যদি নিয়ে আসে তো রাষ্ট্রপতির বিরুদ্ধে, যদি মহাভিয়োগে পাস না হয় তখন সেই রাজ্য সরকারের সমস্ত রকম অর্থনৈতিক বিল আটকে দেবে। এত সোজা না, কোনো যেতেই সাইন করতে চাইবে না, কে আটকাবে? আটকাও, সেই রাজ্যের সমস্ত ডেভেলপমেন্টের কাজ বন্ধ হতে থাকবে, রাষ্ট্রপতির হাতে সেই পাওয়ার আছে। সেই জন্য নর্মালি মহাভিয়োগ সহজে কেউ আনতে যায় না রাষ্ট্রপতির বিরুদ্ধে। যদি সম্পূর্ণ কখন মহাভিয়োগ নিয়ে আসে, মহাভিয়োগ এনেছে কি, হয়নি, মহাভিয়োগ আনা হয়নি। তাহলে নির্বাচন অবৈধ ঘোষণা হলে যে রাষ্ট্রপতি থাকবে, অবৈধ যে রাষ্ট্রপতি থাকবে, সেই অবৈধ রাষ্ট্রপতির সমস্ত কার্যকে বৈধ বলে মানা হবে। অবৈধ রাষ্ট্রপতির
অবৈধ রাষ্ট্রপতির সমস্ত কার্যকে বৈধ বলে মানা হবে। অবৈধ রাষ্ট্রপতির দ্বারা সমস্ত কার্যকে বৈধ বলে মানা হবে। বৈধ বলে মানা হবে। অবৈধ রাষ্ট্রপতির দ্বারা সমস্ত কার্যকে বৈধ বলে মানা হবে। এরপরে কি এখানে এগুলো একটা কার্যকালের সমাপ্তির পর রাষ্ট্রপতিকে মানে পরবর্তী রাষ্ট্রপতি হয়নি এরকম আগে ঘটেনি, রাষ্ট্রপতি পদত্যাগ করলো এরকম ঘটনা ঘটেনি, কিন্তু মৃত্যু হয়েছে, যেমন ভিভি গিরি, মৃত্যু হয়েছে কার? ভিভি গিরি। ভিভি গিরির যেমন মৃত্যু হয়েছে, তো মৃত্যু ঘটেছে কার? ভিভি গিরির। তো এই মৃত্যুর পর ঘটনা ঘটেছিল কি, ভিভি গিরি যখন মৃত্যু ঘটেছিল তখন সেই সময় কে ছিল না উপরাষ্ট্রপতি ছিল জাকির হুসেন। তখন উপরাষ্ট্রপতি কে ছিল না জাকির হুসেন উপরাষ্ট্রপতি ছিল। মৃত্যু হয়েছিল একজন রাষ্ট্রপতি, সরি ভিভি গিরি না, জাকির হোসেন মৃত্যু ঘটেছিল। এটা মুছে দিই। রাষ্ট্রপতির মৃত্যু ঘটেছিল কার? না জাকির হোসেন। জাকির হুসেন, এই জাকির হুসেন রাষ্ট্রপতি ছিল। জাকির হুসেন রাষ্ট্রপতি ছিল। তখন রাষ্ট্রপতি কে ছিল? তখন জাকির হুসেন, এবং উপরাষ্ট্রপতি ছিল কে না ভিভি গিরি। তো রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনকে ছিল জাকির হোসেন। তাহলে মৃত্যু যখন জাকির হোসেনের ঘটে গেল তখন 6 মাসের জন্য কে নির্বাচিত হবে? উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কার্যকাল সমস্ত কিছু সামাল দেবে। রাষ্ট্রপতির সমস্ত কার্যকাল কে সামাল দেবে? না উপরাষ্ট্রপতির কার্যকাল। সেখানে কে না ভিভি গিরি সেখানে কি করবে না সামাল দেবে উপরাষ্ট্রপতির কার্যকাল। তখন সেই সময় উপরাষ্ট্রপতি পদ কে সামাল দেবে না ভিভি গিরি। এই উপরাষ্ট্রপতির পদ থেকে আসবে কে? এর মৃত্যু হওয়ার পর নর্মালি চলে আসবে। কিন্তু ভিভি গিরি তখন সংবিধান সম্বন্ধে হয়তো জানতো না। সে করেছিল কি, আমরা কি সরকারি লাভজনক পদে থাকলে কি রাষ্ট্রপতি পদে যাওয়া যায় না, তাহলে সে করেছিল কি যে রাষ্ট্রপতির নির্বাচনে, ডাইরেক্ট নির্বাচনে আমি অংশগ্রহণ করব, এক কাজ করি না উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে দিই। সে করেছিল কি ভিভি গিরি উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়ে দিয়েছে, কিন্তু উপরাষ্ট্রপতি বলো, রাজ্যপাল বলো, কোনো সাংসদ বলো, এরা কি ইস্তফা না দিয়েও রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। ভিভি গিরি করেছে কি আগে ইস্তফা দিয়ে দিয়েছে না জেনেই, সংবিধান ঠিকঠাক না জেনেই কি করেছে ইস্তফা দিয়ে দিয়েছে। ইস্তফা দিতেই উপরাষ্ট্রপতির পদ চলে গেছে। তাহলে উপরাষ্ট্রপতির পদ চলে গেলে আর রাষ্ট্রপতি কি হওয়া যায় কি? যাবে না। রাষ্ট্রপতি হওয়া যাবে না। তাহলে ভিভি গিরি তখন মাথায় হাত, রাষ্ট্রপতি আর তখন হতে পারলো না 6 মাসের জন্য, নাহলে নর্মালি হয়ে যেত। তাহলে ওর ওই ভুলের কারণে করলো কি, দিয়ে আবার পুনরায় যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করার পর আবার কি ফার্স্ট রাউন্ডে ড্র হয়ে গেছিল ভিভি গিরি। সেকেন্ড রাউন্ডে ভিভি গিরি জিতে আবার রাষ্ট্রপতি হয় সেকেন্ড রাউন্ডে। কিন্তু সেই টাইমটা রাষ্ট্রপতির কার্যকালটা কে সামাল দিয়েছিল না, তখন সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি ছিল
মোহাম্মদ হিদায়তুল্লাহ সুপ্রিম কোর্টের CJI সুপ্রিম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল কে? না মোহাম্মদ হিদায়তুল্লাহ। মোহাম্মদ হিদায়তুল্লাহ তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল, এবং সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন সেই 6 মাস মোহাম্মদ হিদায়তুল্লাহ 6 মাস সেই কার্যকাল মানে করেছিল, 6 মাস সেই জায়গাটাকে পূর্ণ করেছিল কে? না মোহাম্মদ হিদায়তুল্লাহ। মোহাম্মদ হিদায়তুল্লাহ। তাহলে দেখো মোহাম্মদ হিদায়তুল্লাহ গিয়েছে মানে 3টেই সাংবিধানিক। তার পরবর্তীকালে কি হয়েছিল না উপরাষ্ট্রপতি হয়ে গেছিল। তারপরে যখন ভিভি গিরি রাষ্ট্রপতি হলো, তারপরে উপরাষ্ট্রপতি নির্বাচনে মোহাম্মদ হিদায়তুল্লাহ উপরাষ্ট্রপতি হয়ে গেল। এই রাষ্ট্রপতির পদ থেকে কি উপরাষ্ট্রপতি হয়ে গেছিল। তাহলে একই ব্যক্তি ভারতবর্ষের 3টে পদ পেয়েছে কে? না মোহাম্মদ হিদায়তুল্লাহ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তারপরে কি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, 3টে পদকে মানে 3টে পদের প্রধান হয়েছে কে? মোহাম্মদ হিদায়তুল্লাহ, শুধুমাত্র ভিভি গিরির ভুলের কারণে। তা আর্টিকেল নাম্বার 62 এর পরবর্তী আমরা আরও নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই, 62 পর্যন্ত ক্লিয়ার। এগুলো সব নোটস করে নেবে পরপর, ঠিক আছে? থাক এই পর্যন্তই।